আচ্ছা, তো আমাদের মডিউল 4 শুরু হচ্ছে। তো মডিউল 4-এ আপনারা দেখবেন হচ্ছে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার, যে আমাদের মডিউলগুলো বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট নিয়ে। তো এই মডিউলে আপনারা হচ্ছে ট্রান্সফরমারকে কিভাবে ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে সেই জিনিসটা নিয়ে আপনারা হচ্ছে দেখবেন। তো আপনারা সবাই ট্রান্সফরমার সম্পর্কে ওই এনার্জি কনভার্সন 1 যে কোর্সটা ছিল সেই কোর্সে আপনারা হচ্ছে দেখে আসছেন। তো আপনারা মোটামুটি সবাই ট্রান্সফরমার সম্পর্কে জানেন যে আমরা হচ্ছে কি স্টেপ আপ ট্রান্সফরমার দিয়ে ভোল্টেজকে ভোল্টেজের ভ্যালুকে ইনক্রিজ করতে পারি, স্টেপ ডাউন ট্রান্সফরমার দিয়ে আমরা ভোল্টেজের ভ্যালুকে ডিক্রিজ করতে পারি। আচ্ছা, তো এই ছিল। এখন ওই যেই ট্রান্সফরমার গুলো আমরা এনার্জি কনভার্সন 1-এ আমরা ব্যবহার করছিলাম, সেই ট্রান্সফরমার গুলো কিন্তু সরাসরি আপনার ওই ভোল্টেজ সোর্সের সাথে বা আপনার যে পাওয়ার সোর্স ছিল সেই ভোল্টেজ সোর্স পাওয়ার সোর্সের সাথে ডিরেক্টলি কানেক্টেড ছিল। এবং সেখান থেকে আপনি হচ্ছে কি ভোল্টেজটাকে কনভার্ট করে তারপর আপনি হচ্ছে সেটাকে আপনার মতো লোডে ইউজ করতেন। আপনারা এইভাবে ইউজটা দেখে আসেন। যে কি আপনার প্রাইমারি উইন্ডিংটা কি থাকতো, আপনার একটা সোর্সের সাথে কানেক্টেড থাকতো। আর আপনার সেকেন্ডারি উইন্ডিং যেটা থাকতো সেটা কি থাকতো, লোডের সাথে কানেক্টেড থাকতো, তাই না? তারপর সেই লোডের প্রয়োজন অনুযায়ী আপনি ভোল্টেজকে কনভার্ট করতেন। এখানে আপনি আসলে যে ট্রান্সফরমারটা করবেন এটা ওয়ার্কিং প্রিন্সিপালটা সেম, কিন্তু আপনি কোথায় ইউজ করতেছেন সে জায়গাটা হচ্ছে ভিন্ন হয়ে যাবে। এবং সেই ভিন্নতার জন্য আপনাকে এটার নাম দেওয়া হচ্ছে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার। তবে এই ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার দিয়ে আপনি কিন্তু ডিরেক্টলি কারেন্ট বা ভোল্টেজকে ডিরেক্টলি মেজার করবেন না। এটা হচ্ছে আপনার মেজার করার জন্য, মানে মেজার করাটাকে আপনার সহজ করবে। যেমন আপনারা হচ্ছে গত মডিউল 3-তে হচ্ছে গার্ড রিং সম্পর্কে পড়ে আসছিলেন। তো গার্ড রিং কি ছিল, যে আপনার হাই রেজিস্ট্যান্সের ইনসুলেশনের জন্য একটা প্রবলেম হতো। সেই গার্ড রিং এর মাধ্যমে আপনি সেই প্রবলেমটাকে সলভ করেন। এবং সলভ করার কারণে আপনি কি করেন, যে একটা হাই রেজিস্ট্যান্স কে আপনি খুব ইজিলি মেজার করতে পারেন। তো এই মডিউলে এসে আপনি যখন ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার নিয়ে পড়তেছেন তখন এই ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার কাজটাও অনেকটা সিমিলার। যে ও হচ্ছে আপনার এই মেজার করাটাকে সে হচ্ছে সহজ করবে। কিভাবে সহজ করবে সেটা আমরা দেখবো। তো এই মডিউলে আমরা মোটামুটি কারেন্ট ট্রান্সফরমার, পটেনশিয়াল ট্রান্সফরমার, তারপরে এই দুইটা ট্রান্সফরমারের মধ্যে পার্থক্য কি এবং এদের সাথে রিলেটেড যেই ক্যালকুলেশন গুলো, যে ট্রান্সফরমার রেশিও, নমিনাল রেশিও, ট্রান্স রেশিও, এই জিনিসগুলো আমরা হচ্ছে আস্তে আস্তে দেখবো। তো প্রথমে আমরা বলে ফেলছি যে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার কি, যে ট্রান্সফরমার গুলো আপনার হচ্ছে ইনস্ট্রুমেন্ট এর পার্ট বা মেজারমেন্টের পারপাসে ব্যবহার করা হবে সেই জিনিসগুলাকে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার বলে। এর মধ্যে দুই ধরনের ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার হতে পারে, একটা হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার আর একটা হচ্ছে আপনার পটেনশিয়াল ট্রান্সফরমার। কারেন্ট ট্রান্সফরমারকে সংক্ষেপে বলতেছি আমরা সিটি, আর পটেনশিয়াল ট্রান্সফরমার বা ভোল্টেজ ট্রান্সফরমার সেটাকে আমরা সংক্ষেপে বলতেছি পিটি। কারেন্ট ট্রান্সফরমার হচ্ছে আপনি যখন কারেন্ট মেজার করতে যাবেন সেই মেজারমেন্টটাকে এই কারেন্ট ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার ব্যবহার করে আপনি সেই মেজারমেন্টটাকে আরো এফিসিয়েন্টলি, আরো সহজে করতে পারবেন। পটেনশিয়াল ট্রান্সফরমার ব্যবহার করে আপনি হচ্ছে সেই ভোল্টেজের মেজারমেন্টটাকে আরো সহজে এবং কি আরো একুরেটলি করতে পারবেন। কিভাবে এবার দেখেন, বা কোথায় আসলে এই কারেন্ট বা ভোল্টেজ মেজার করার জন্য তো আমাদের হাতের কাছে ভোল্টমিটার বা এমিটার থাকে, কিন্তু তারপরেও কেন আমাদের ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার বা পটেনশিয়াল ট্রান্সফরমার হলে ব্যবহারের প্রয়োজন পড়ে। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন যে এই যে অ্যামিটার বা ভোল্টমিটার গুলো আছে, হ্যাঁ, সেগুলার কিন্তু মেজার করার আসলে একটা রেঞ্জ থাকে। হ্যাঁ, বিভিন্ন রেঞ্জের জন্য বিভিন্ন রকম। যেমন ধরেন আপনি হচ্ছে এই যে ল্যাবে যখন আপনারা হচ্ছে অ্যামিটার ইউজ করেন বা মাল্টিমিটারেই দেখবেন, অ্যামিটার যখন বা ভোল্টমিটার হিসেবে যখন ইউজ করেন, আপনি কোন রেঞ্জে কাজ করতেছেন আপনার নব ঘুরায় কিন্তু ওই রেঞ্জের মধ্যে আগে নবটাকে ঘুরায় নিয়ে আসতে হয়। হ্যাঁ, কারণ হচ্ছে প্রত্যেকটা রেঞ্জের মেজার করার জন্য, প্রত্যেকটা রেঞ্জের কারেন্ট বা ভোল্টেজ মেজার করার জন্য আপনার হচ্ছে ইনস্ট্রুমেন্ট গুলাতে স্লাইটলি চেঞ্জ হয়ে যায়। যেটা কিন্তু আপনারা হচ্ছে গত মডিউল গুলাতে দেখছিলেন কিভাবে লো রেজিস্ট্যান্স থেকে হাই রেজিস্ট্যান্স মেজার করার জন্য আপনার সার্কিট গুলা চেঞ্জ হয়ে যাইতো, তাই না? তো এরকম সিমিলার যে আপনার যখন কারেন্টের ভ্যালু লো থেকে মিডিয়াম হবে, মিডিয়াম থেকে হাই রেঞ্জে যাবে, তখন কিন্তু আপনার ইনস্ট্রুমেন্ট গুলার ধরনও আস্তে আস্তে পাল্টাই যাবে। এবং একটা লো কারেন্টের জন্য আপনি আসলে যে অ্যামিটার ব্যবহার করতে পারবেন, আপনার কারেন্টের ভ্যালু যদি মিডিয়াম রেঞ্জে চলে আসে তখন কিন্তু আপনি আর লো রেঞ্জের সেই অ্যামিটারকে ব্যবহার করতে পারবেন না, আপনাকে সেটাকে আপডেট করতে হবে। যখন আপনি হায়ার লেভেলের কারেন্ট মেজার করতে যাবেন তখন কিন্তু আপনার, আচ্ছা,
আচ্ছা, তো যেটা আমরা বলতেছিলাম যে এখন আসেন যে আপনাদের লো রেঞ্জ বা মিডিয়াম রেঞ্জের কারেন্ট মেজার করার জন্য আপনার হাতের কাছে যে অ্যামিটার বা ভোল্টমিটার থাকে সেটা দিয়ে আপনি আর কি ইজিলি করতে পারেন। কিন্তু আপনি পাওয়ার প্ল্যান্ট বলেন বা আপনার ট্রান্সমিশন লাইনে বলেন, হ্যাঁ সেখানে যদি কখনো আপনার হচ্ছে হাই রেঞ্জের কারেন্ট বা হাই রেঞ্জের ভোল্টেজ আপনাকে মেজার করতে হয়, তার জন্য কিন্তু আপনার অ্যামিটার বা ভোল্টমিটারের স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে। এখন ধরেন সেই জিনিসগুলো আসলে মেজার করার জন্য আপনার ডিরেক্টলি অ্যামিটার বা ভোল্টমিটারকে মডিফাই না করে আমরা একটা পদ্ধতি ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে এই ট্রান্সফর্মার ব্যবহার করা। যে আপনি একটা হাই রেঞ্জের কারেন্টকে কি করতে পারেন, ট্রান্সফর্মার ব্যবহার করে ওকে কিন্তু আপনি আপনার ওই লিমিটেড রেঞ্জে হচ্ছে নিয়ে আসতে পারেন। যেমন দেখেন এখানে যখন আপনি এই ধরেন আপনি একটা এই সার্কিটের কারেন্ট মেজার করবেন, তো কারেন্ট মেজার করার জন্য কি করতে হয়, তার অ্যামিটারকে আপনার সার্কিটের লোডের সাথে সিরিজে কানেক্ট করতে হয়। এখন সিরিজে যখন আপনি কানেক্ট করতেছেন এই জায়গায় দেখেন এখানে কিন্তু কোনো ভোল্টেজ নাই, এখানে পুরোটাই হচ্ছে কিন্তু কিন্তু কারেন্ট। এখন সেই কারেন্টটা কি করতেছে, সে হচ্ছে সেকেন্ড উইন্ডিং এ, ফার্স্ট উইন্ডিংটা তো হচ্ছে আপনার ওই সার্কিটের সাথে মানে প্রাইমারি উইন্ডিং যেটা, সেই প্রাইমারি উইন্ডিংটা কিন্তু আপনার সার্কিটের সাথে সিরিজে কানেক্টেড। তো কি হচ্ছে, প্রাইমারি উইন্ডিং এর ভেতর দিয়ে যখন কারেন্ট যাচ্ছে তখন সেখানে যে ইন্ডাক্টর থাকে বা যে উইন্ডিং প্যাচ গুলা থাকে সে প্যাচ এসে কি করে, যে একটা ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট করে। সেই ম্যাগনেটিক ফ্লাক্সটা যখন সেকেন্ডারি উইন্ডিং এ যায় তখন সেকেন্ডারি উইন্ডিং এও একটা কারেন্ট জেনারেট হয়। এখন সেকেন্ডারি উইন্ডিং এ যে কারেন্ট জেনারেট হয় তার জন্য কি আপনার প্রাইমারি উইন্ডিং এর কারেন্টের কোনো পরিবর্তন হয়? পরিবর্তন তো হয় না, মানে প্রাইমারি উইন্ডিংটা আসলে এফেক্টেড হয় না। জাস্ট প্রাইমারি উইন্ডিং এর কারেন্টের জন্য আপনার সেকেন্ডারি উইন্ডিং এ একটা কারেন্ট প্রডিউস হচ্ছে, হ্যাঁ, ইন্ডাকশনের মাধ্যমে। তো এখানে যে জিনিসটা হচ্ছে যে তার মানে আপনার যদি একটা স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করেন, যে স্টেপ আপ ট্রান্সফরমারের কাজ কি, ভোল্টেজকে স্টেপ আপ করা। বাট স্টেপ আপ ট্রান্সফরমার কিন্তু কারেন্টকে স্টেপ ডাউন করে, হ্যাঁ ভোল্টেজকে বাইজ মানে উল্টা, একটা একটা উল্টা। যে স্টেপ আপ ট্রান্সফরমার হচ্ছে কি ভোল্টেজকে বাড়াই দিবে, বাট একই সাথে সে হচ্ছে কি কারেন্টকে কমাই দিবে। তো তার মানে দেখেন যে আপনার সার্কিটে একটা হিউজ কারেন্ট ছিল যেটা মেজার করার জন্য আপনার যে অ্যামিটার হয়তো সাফিসিয়েন্ট ছিল না, আপনার হয়তো অ্যামিটারকে এটাকে আরো মডিফাই করার বা আপডেট করার প্রয়োজন ছিল। তো আপনি হচ্ছে সেই ভেজালে না যে আপনি কি করলেন, একটা ট্রান্সফর্মার ব্যবহার করলেন, একটা স্টেপ আপ ট্রান্সফর্মার ব্যবহার করলেন, যেটা কি হচ্ছে যে আপনার সেকেন্ডারি উইন্ডিং এ একটা কারেন্ট ইনডিউস করতেছে যার ভ্যালু হচ্ছে কি প্রাইমারি উইন্ডিং থেকে কম, তাই না? উইন্ডিং এ হিসাব করে আপনার সেকেন্ডারি উইন্ডিং এ কারেন্টের ভ্যালু কমে গেছে। এখন সেই কারেন্টের ভ্যালু কতটুকু কমছে সেটা কিন্তু একটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, তাই না? যে ভিপি বাই ভিএস, ভিপি বাই ভিএস ইকুয়াল টু কি ধরি এ, হ্যাঁ, তাহলে ভিপি বাই ভিএস যদি আপনার এ হয় তাহলে আইপি বাই আইএস কত হবে? বা ওই তো প্রাইমারি উইন্ডিং এর কারেন্ট আর সেকেন্ডারি উইন্ডিং এর কারেন্ট উল্টা হবে, তাই না? আইপি বাই আইএস হয়ে যাবে হচ্ছে আপনার 1 বাই এ। তার মানে যাই হোক এখানে একটা কনস্ট্যান্ট ফ্যাক্টর দিয়ে, মানে ফ্যাক্টর দিয়ে যদি আপনি সেকেন্ডারি কারেন্টকে গুণ করে দেন তাহলেই কিন্তু আপনি প্রাইমারি কারেন্ট কত বের করতে পারতেছেন। তাহলে কি হবে যে আর আপনি যখন আসলে যে ট্রান্সফরমারটা আপনি ব্যবহার করবেন সেই ট্রান্সফরমারের এই এর ভ্যালু কত বা উইন্ডিং ফ্যাক্টরের ভ্যালু কত, সেটা তো আসলে আপনি জানেন, অবশ্যই জানবেন যখন আপনি একটা ট্রান্সফরমার ব্যবহার করতেছেন। তো দেখেন তাহলে আপনি কি করবেন, অ্যামিটারটা এখন আর ডিরেক্টলি প্রাইমারি সার্কিটে যোগ না করে আপনি অ্যামিটারটাকে সেকেন্ডারি সার্কিটে, এই যে সেকেন্ডারি সার্কিটে কানেক্ট করে দিলেন, এই সেকেন্ডারি সার্কিটের কারেন্ট তুললো, এবার তার অ্যামিটারে কোনো প্রবলেম নাই। তাহলে অ্যামিটার কি করতেছে, এই কারেন্ট ভ্যালুটাকে আপনার হচ্ছে কি মেজার করতেছে, লো ভ্যালুটাকে মেজার করতেছে, করে এই ফ্যাক্টরতে গুণ করে দিলেই কি আপনি প্রাইমারি উইন্ডিং এর কারেন্ট কত সেটা বের করে ফেলতে পারবেন না? তাহলে আমরা এই কারেন্ট ট্রান্সফরমার বা সিটি ব্যবহার করে কিন্তু আমরা খুব ইজিলি হাই রেঞ্জের কারেন্ট গুলাকে মেজার করে ফেলতে পারি। একই রকম ভাবে হাই ভোল্টেজ মেজার করার জন্য আপনি হচ্ছে কি করতে পারেন, পটেনশিয়াল ট্রান্সফরমার বা পিটি ব্যবহার করতে পারেন। তাহলে কি হচ্ছে, আমাদের ভোল্টমিটার গুলা কি কি সবসময় লোডের সাথে প্যারালালি কানেক্ট করতে হয়। সেই জন্য দেখেন আপনার এই প্যারালালি কানেক্ট করার জন্য আপনার এই ট্রান্সফরমারটাকেও প্যারালালি কানেক্ট করে সেকেন্ডারি ট্রান্সফরমারের সাথে ভোল্টমিটারটাকে অ্যাড করা হয়েছে। কারণ এখানে কি, এখানে আপনি তাহলে কি ইউজ করবেন, একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার ইউজ করবেন, যে হচ্ছে কি করতেছে প্রাইমারি ভোল্টেজটাকে সেকেন্ডারিতে এনে লো করে দিচ্ছে। এবার আপনি ওই
ওই রেঞ্জের ভোল্টেজটাকে একটা ভোল্টমিটার দিয়ে খুব ইজিলি মেজার করতে পারবেন। তারপর কি এই কনস্ট্যান্টটা দিয়ে গুণ করে দিলেই তো আপনার প্রাইমারি সাইডে বা মেইন সার্কিটের ভোল্টেজ কত সেটা আপনি ইজিলি কিন্তু বের করে ফেলতে পারবেন। সো এভাবে আপনি হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার বা একটা পটেনশিয়াল ট্রান্সফরমার বা একটা ধরনের ট্রান্সফরমারকে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার হিসেবে ব্যবহার করতে পারবেন। তো এই যে দেখেন এখানে নোট হিসেবে জন্য বলাই আছে যে নর্মালি আমরা এগুলো আসলে হাই রেঞ্জের কারেন্ট বা হাই রেঞ্জের ভোল্টেজ মেজার করার জন্যই সবচেয়ে বেশি ব্যবহার করি। এজন্যই বলা হয়েছে যে আপনার এই পিটি বা পটেনশিয়াল ট্রান্সফরমারটা নর্মালি স্টেপ ডাউন ট্রান্সফরমার হয়ে থাকে, আর সিটি বা কারেন্ট ট্রান্সফরমারটা নর্মালি স্টেপ আপ ট্রান্সফরমার হয়ে থাকে। কারণ স্টেপ আপ ট্রান্সফরমারের ক্ষেত্রে কারেন্টটা কি হয়, স্টেপ ডাউন হয়। ঠিক আছে। আচ্ছা। তো এরপরে এতক্ষণ যে কথাগুলো বললাম তার উপর ভিত্তি করে আপনার এখানে কারেন্ট ট্রান্সফরমার আর পটেনশিয়াল ট্রান্সফরমারে কিছু ডিফারেন্স হচ্ছে দেখানো আছে। যে কারেন্ট ট্রান্সফরমার স্টেপ আপ হয়, দেখেন এখানে একটা জিনিস খেয়াল করার, পটেনশিয়াল ট্রান্সফরমারটাকে ফেজ ট্রান্সফরমার লিখে রাখছে। হ্যাঁ, তার মানে কি পটেনশিয়াল ট্রান্সফরমারের আরেকটা নাম কিন্তু ফেজ ট্রান্সফরমার। তো আপনার প্রশ্নে কিন্তু পটেনশিয়াল ট্রান্সফরমারের পরিবর্তে ফেজ ট্রান্সফরমারের ডেফিনেশন লিখো এটাও বলা থাকতে পারে। তো কনফিউজ হওয়া যাবে না, কারণ এই পটেনশিয়াল ট্রান্সফরমারের যাকে ফেজ ট্রান্সফরমার কিন্তু অলরেডি লিখে দেওয়া আছে। তারপরে আপনার আসেন এখানে বলা হচ্ছে যে এই যে প্রাইমারি কারেন্ট অফ কারেন্ট ট্রান্সফরমারটা। আচ্ছা, আমি প্রথমে একটা কথা বলছিলাম যে প্রাইমারি কারেন্টটা হচ্ছে কিন্তু আপনার সেকেন্ডারি কারেন্টের দ্বারা এফেক্টেড হয় না। কিন্তু আপনি যখন এই সিটি বা পিটি ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করতে যাবেন, তখন একটা বিশেষ কেসে আপনার এই প্রাইমারি কারেন্টটা সেকেন্ডারি কারেন্টের দ্বারা এফেক্টেড হতে পারে। সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এই সিমিলার কেস পটেনশিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রেও, তো এটা আমরা আলোচনা করব। তো এরপর দেখেন কারেন্ট ট্রান্সফরমারের কাজ কি, কারেন্ট মেজার করা বা অ্যামিটারের কাজ করা। তো অ্যামিটার যেহেতু সিরিজে কানেক্টেড থাকে, তাই আপনার কারেন্ট ট্রান্সফরমারটাকেও কিন্তু অবশ্যই সিরিজেই কানেক্ট করতে হবে। আর পটেনশিয়াল ট্রান্সফরমারটা যেহেতু আপনার ভোল্টেজ মেজার করবে, এই জন্য এই জিনিসটাকে কিন্তু আপনার ওই প্যারালালি কানেক্ট করতে হবে। এরপর আরেকটা জিনিস বলা আছে লাস্ট ওয়ান, যে আপনার কারেন্ট ট্রান্সফরমারের যে সেকেন্ডারি সাইডটা থাকবে, এই যে সেকেন্ডারি সাইডটা থাকবে সেই সেকেন্ডারি সাইডটা হচ্ছে আপনার শর্ট করা থাকবে, অলওয়েজ শর্ট করা থাকবে। আর পটেনশিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে আপনার এই সেকেন্ডারি সাইডটা কখনোই শর্ট করা থাকবে না। হুম। তো এটা আমি প্রথমে একটা সহজ উপায়ে বুঝাই, তারপর আসলে একটু আরো ডেপথে যে আপনারা একটু বুঝবেন। তো প্রথম জিনিসটা আপনি চিন্তা করেন যে আপনার এই কারেন্ট ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডে অ্যামিটার কানেক্টেড থাকে না। তো অ্যামিটারের আইডিয়াল রেজিস্ট্যান্স কত? জিরো। আমরা অ্যামিটারের আইডিয়াল রেজিস্ট্যান্স কি জিরো ধরি না? তাহলে অ্যামিটারের আইডিয়াল রেজিস্ট্যান্স যদি জিরো হয়, তার মানে কি আমার এই কারেন্ট ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডটা কিন্তু শর্টেড, রাইট? আর ভোল্টমিটারের রেজিস্ট্যান্স কত হয়? ইনফাইনাইট বা অনেক বড় কিছু একটা। তার মানে কি আপনার এই সাইডটা কিন্তু শর্ট করা নাই। তো আপনি প্রথমে এই রেজিস্ট্যান্স দিয়ে চিন্তা করে এই জিনিসটাকে একটু বুঝতে পারেন। তো এই ছিল। তারপরে আপনারা আসেন এখানে বেশ কিছু কোশ্চেন টাইপ দেওয়া আছে। তো কোশ্চেন টাইপ গুলা নিয়ে আমরা আসলে আজকের ক্লাসে আলোচনা করব না। আমরা আসলে এই মডিউল যখন শেষ হবে তখন আমরা কোশ্চেন টাইপ নিয়ে আলোচনা করব। একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। আমরা তো জানি যে ট্রান্সফরমারের এফিসিয়েন্সি তো 100% না, তাইলে এখানে যে আমরা মেজারমেন্ট করব সিটি এবং পিটি দিয়ে, ওখানে হুম। তো কিছু লস থাকবে। তো সেক্ষেত্রে হ্যাঁ। আমার মেজারমেন্টটা তো অ্যাকুরেট ভাবে হবে না। আচ্ছা। সেই আপনার এই কথার একটা অ্যান্সার হচ্ছে আসবে কিছুক্ষণ পরে। ঠিক আছে। আচ্ছা। তারপরে আপনারা আসেন এই যে এইটার আহ, যেই সার্কিট ডায়াগ্রাম, ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম, এটার সাথে আপনারা সবাই আসলে পরিচিত। যে হচ্ছে আপনার এই যে আরপি এক্সপি, যেটা হচ্ছে আপনার ওয়্যারের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা এটার ইন্ডাকটেন্স, এবং ম্যাগনেটাইজিং যে কোরটা থাকে সেই কোরটাকে রিপ্রেজেন্ট করার জন্য এখানে আর ই এবং এক্সএম থাকে, তাই না? এই এক্সএম আর আর ই এর ভ্যালুটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক বড় থাকে। তো এরপরে এই তো সেকেন্ডারি সাইডে তারপরে একটা রেজিস্টর, সেকেন্ডারি সাইডের ওয়্যার কে রিপ্রেজেন্ট করার জন্য আপনার একটা ইন্ডাক্টর অ্যাড করা হয়েছে। এবং নর্মালি এই সাইডে হচ্ছে কি আপনার একটা লোড থাকে, বাট এটাকে আপাতত লোডের পরিবর্তে আর ই আর এক্সি দিয়ে লিখে রাখা হয়েছে। বাট এই জায়গাটা আসলে খুব বেশি কনসার্ন না আপাতত। এটাকে আপনি মনে মনে লোডও চিন্তা করতে পারেন। এবং এটার প্রত্যেকটা পরিচয় আর এই যে এই জায়গার মধ্যে হচ্ছে দেওয়া আছে।
আচ্ছা, 1 মিনিট একটু দাঁড়াও। ওকে। তো আহ এরপরে আসেন যে এখন এইটার সাথে আমরা হচ্ছে এটার ফেজর ডায়াগ্রামটা একটু দেখবো। তো এই হচ্ছে আপনাদের ফেজর ডায়াগ্রামটা। পাশের ক্যালকুলেশনের দিকে আপনারা একটু পরে তাকাবেন, এখনই তাকাবেন না। আপনারা হচ্ছে ফেজর ডায়াগ্রামটার দিকে তাকান। তো এইখানে কারেন্ট ট্রান্সফরমার নিয়ে যেহেতু আমরা পড়তেছি, সো আমাদের আসলে কারেন্ট গুলাই মেন কনসার্ন। তো এই জন্য আমরা যে ফেজর ডায়াগ্রামটা আঁকবো সেখানে আমরা কারেন্ট গুলাকে সবচেয়ে বেশি রিপ্রেজেন্ট করব। তো চলে আসেন যে তার আগে ডিরেক্টলি ফেজর ডায়াগ্রামে যাওয়ার আগে আমরা হচ্ছে কারেন্ট গুলা সম্পর্কে একটু দেখে আসি। আপনার এখানে যে কারেন্ট গুলা থাকবে সেই কারেন্ট গুলা কিন্তু সবকিছু কমপ্লেক্স কমপ্লেক্স ভ্যালু। কারণ হচ্ছে কি এখানে একটা রিয়েল পার্ট আছে এবং হচ্ছে কি একটা ইন্ডাক্টর আছে, এবং ইন্ডাক্টরের জন্য আপনার কি হয় যে যে সামথিং কমপ্লেক্স হয়ে যায় না কারেন্ট গুলা। তো আপনার এখানে যেহেতু একটা কমপ্লেক্স মানে একটা ইম্পিডেন্স চলে আসতেছে, রেজিস্ট্যান্সের পরিবর্তে যেহেতু ইম্পিডেন্স আসতেছে, সেজন্য কিন্তু আপনার কারেন্টটাও কমপ্লেক্স হয়ে যাবে। এখন আপনি আসেন যে এই জায়গাতে কি কি হচ্ছে, যে প্রথমে আইপি কারেন্টটা আসলো, এসে হচ্ছে সে হচ্ছে এখানে আসার পরে দুই ভাগে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে আই নট, আরেকটা চলে গেছে হচ্ছে কি প্রাইমারি উইন্ডিং এর মধ্যে। তাহলে আই নট যেটা সেটা হচ্ছে আবার কি দুইটা পার্টে ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে এক্স এম আর একটা হচ্ছে আর ই। তো এক্স এম পার্টটা যেটা আপনি যদি এখন একটু ফেজ নিয়ে চিন্তা করেন, ফেজ অ্যাঙ্গেল নিয়ে চিন্তা করেন, তাহলে আপনি দেখেন যে প্রথমে যদি সামথিং একটা কমপ্লেক্স নাম্বার যদি আমরা চিন্তা করি, এ ইকুয়াল টু আই বা জে বি। হ্যাঁ, আপাতত যদি আপনি এটা চিন্তা করেন, এ প্লাস জে বি, তাহলে দেখেন যদি আপনার শুধুমাত্র এই রিয়েল পার্টটা থাকতো, হ্যাঁ, তখন আপনি কি বলতেন এখানে ফেজ অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি। আবার যদি শুধুমাত্র আপনার এই কমপ্লেক্স পার্টটা থাকতো তাহলে আপনি ফেজ অ্যাঙ্গেল কত বলতেন, 90 ডিগ্রি। আর যদি দুইটাই থাকে তাহলে আপনার ফেজ অ্যাঙ্গেল কত হবে, 0 থেকে 90 ডিগ্রির মাঝামাঝি কিছু একটা। তাহলে দেখেন আইপি যখন প্রথমে আসলো, আসার পর তার সামনে কি দুইটাই কম মানে একটা রিয়েল পার্ট একটা কমপ্লেক্স পার্ট আছে। তো তার মানে এখানে কি কিছু ফেজ অ্যাঙ্গেল ইন্ট্রোডিউস হবে। এরপরে আই নট থেকে আবার দুইটা পার্টে ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে আই ই আর একটা হচ্ছে আই এম, তাই না? এখন আই ই কারেন্ট যেটা সেটা দেখেন পুরো, যে এখানে তো কোনো কমপ্লেক্স পার্ট নেই আর ই, তাহলে যেহেতু কোনো কমপ্লেক্স পার্ট নাই সেজন্য আপনার আই ই এর ভ্যালুটা এখানে আর নতুন করে কোনো ফেজ অ্যাঙ্গেল ইন্ট্রোডিউস করবে না। এখানে ওর ফেজ অ্যাঙ্গেল হয়ে যাবে 0 ডিগ্রি। আর এক্স আই এম যেটা, এটা কি পিওরলি ইন্ডাকটিভ না, মানে শুধুমাত্র জেবি পার্টটা। সেই জন্য আপনার এ পার্টটা যে নতুন করে যেই ফেজ অ্যাঙ্গেল ইন্ট্রোডিউস করবে সেটা হচ্ছে অলমোস্ট 90 ডিগ্রি ল্যাগ করবে। এই আই এম কারেন্টটা 90 ডিগ্রি ল্যাগ করবে। ল্যাগ করা মানে কি, যে কারেন্টটা পিছায় যাওয়া। তাহলে এখন দেখেন আপনি এই কারেন্টটাকে যখন রিপ্রেজেন্ট করবেন, আপনি যদি রিয়েল গুলাকে এক্স অক্ষ বরাবর রাখেন, তাহলে ইমাজিনারি পার্ট গুলা মানে যেগুলো আপনার ল্যাগ করে যাচ্ছে সেটা কি আপনার নিচের দিকে চলে আসবে না, তাই না? নিচের দিকে চলে আসবে। তাহলে দেখেন আপনার পুরা মানে জিনিসটা, যেহেতু আপনি ইন্ডাক্ট ট্রান্সফরমার নিয়ে কাজ করতেছেন এবং এটার মধ্যে অনেক ইন্ডাকটিভ ইফেক্ট আছে, সেই জন্য এবং সবগুলা কারেন্টই এর জন্য সামহাও ল্যাগ করবে। এই জন্য যে জিনিসটা দেখা যাবে যে আপনার পুরা ফেজর ডায়াগ্রামটা চলে আসবে কিন্তু নিচের দিকে, এবং তখন আপনার হয়তো ছবিটা দেখতে খুব একটা ভালো লাগবে না। তো সেই জন্য যে কাজটা করা হয়েছে সেটা, যে যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে যে আপনার সবচেয়ে বেশি ফেজ অ্যাঙ্গেল ইন্ট্রোডিউস করতেছে কি এই এক্স এম বা আই এম কারেন্টটা অলমোস্ট 90 ডিগ্রি।
এই জন্য এই আইএমটাকে রাখা হয়েছে আপনার ডিরেক্টলি এক্স অক্ষ বরাবর। তার মানে ও কি সবচেয়ে বেশি ল্যাগ করবে। তাহলে ও যদি সবচেয়ে বেশি ল্যাগ করে তাহলে বাকি সবগুলা কারেন্টই কি ওর থেকে সামনে আগায় থাকবে না। সেই জন্য আমার পুরা ফেজর ডায়াগ্রামটাই তখন কি ফার্স্ট কোয়াড্রেন্টে চলে আসবে এবং জিনিসটা দেখতে মোটামুটি ভালো দেখাবে। সেই জন্য আপনাদের এই রেফারেন্সটা ধরে নেওয়া হয়েছে আইএম, যে হচ্ছে অলমোস্ট 90 ডিগ্রি ইন্ট্রোডিউস করতেছে। তারপর এবার আসেন এটা থেকে যেহেতু আমরা শুরু করছি, অতএব এটা থেকেই আমাদের ক্যালকুলেশন তাহলে শুরু করতে হবে। তাহলে আমরা ফার্স্টে আইএম কে এঁকে ফেলছি, তাহলে আইএম যখন আঁকতেছি তাহলে আইএম এর সাথে কি আছে, আইই আছে। এখন আইই তো নতুন করে কোনো ফেজ অ্যাঙ্গেল ইন্ট্রোডিউস করতেছে না, ওটা তো জিরো। তার মানে আইই আর আইএম এর মধ্যে পার্থক্য কত, 90 ডিগ্রি না। তাহলে আইই হচ্ছে আইএম থেকে 90 ডিগ্রি আগায় থাকবে। তাহলে আইএম কে যদি আমরা এখানে আঁকি তাহলে আইই কে আমরা কোথায় আঁকবো, 90 ডিগ্রি আগায়ে এক্স অক্ষ বরাবর। বুঝতে পারলাম? আচ্ছা, এরপরে আসেন, এই 90 আঁকার পরে এই দুইটার যোগফল কত হবে, আই নট হবে। তাহলে এই দুইটার দেখেন যোগফল সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করে হচ্ছে আপনার এখানে এই যোগফলটা দেওয়া হয়েছে আই নট। এবং তারপরে এর মাঝখানে একটা অ্যাঙ্গেল ধরে নিছে, সেটা হচ্ছে আলফা। হ্যাঁ, ওকে ফাইন, দিল। আমি তাহলে আমরা কি কি করে ফেললাম, আমরা আই এম, আইই, আই নট এই তিনটাই আমরা পেয়ে গেছি। এবার আই নট এর সাথে উইন্ডিং এ যে পরিমাণ কারেন্ট ঢুকতেছে সেইটাকে যদি আমরা যোগ করতি তাইলেই কিন্তু আমরা আইপি পেয়ে যাব। তাহলে এখন উইন্ডিং এ কি পরিমাণ কারেন্ট ঢুকতেছে সেটা আমরা বের করবো সেকেন্ডারি উইন্ডিং থেকে। সেকেন্ডারি উইন্ডিং এর কারেন্টের ভ্যালু যদি আইএস হয় তাহলে প্রাইমারি উইন্ডিং এর কারেন্টের ভ্যালু কত হবে, একটা ফ্যাক্টরকে আইএস দিয়ে গুণ করলেই আমরা প্রাইমারি উইন্ডিং এর কারেন্টটা পেয়ে যাব না। তাহলে আমি ধরে নিলাম সেটা হচ্ছে এন আই এস। তাহলে আমার সেকেন্ডারি উইন্ডিং এর এই সাইডের কারেন্টটা হচ্ছে এন আই এস। তাহলে এই দুইটা আই নট আর এন আই এস এই দুইটা কারেন্টকে যদি আমি যোগ করি তাহলেই কি আমি আইপি পেয়ে যাব না। সেজন্য প্রথমে এখন দেখেন এই পার্টটা যেহেতু সবচেয়ে বেশি আপনার ফেজ অ্যাড করছে, তাহলে অবশ্যই এন আই এস যেটা সেটাও কিন্তু আই নট থেকে আসলে আগায় থাকবে। তো আমরা ধরে নিলাম যে এইটা হচ্ছে আপনার এন আই এস আর এইটা হচ্ছে আপনার আই নট, এন আই এস টা আই নট থেকে আগায় আছে। এবার যদি আমরা একটা সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করি তাহলেই কিন্তু আপনারা মোটামুটি এই যে আইপি যেটা সেটা আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে মোটামুটি সবই করা শেষ। এবার আমরা একটু চিন্তা করব যে ফেজ অ্যাঙ্গেল নিয়ে। হ্যাঁ, তো এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফেজ অ্যাঙ্গেল যেটা সেটা হচ্ছে আপনার তো আসলে এখানে আই নট কতটুকু সেটা নিয়ে আপনার আসলে খুব বেশি কনসার্ন না, আপনার কনসার্ন হচ্ছে আইপি কতটুকু আর তারপর এখানে এন আই এস এর ভ্যালু কতটুকু এবং তাদের মধ্যে কোনো ফেজ অ্যাঙ্গেল আছে কিনা। এটা হচ্ছে আপনার সবচেয়ে বেশি কনসার্ন, কারণ আপনি পরবর্তীতে আইএস টাকেই হচ্ছে অ্যামিটারে মেজার করবেন। তো আইপি এর সাথে এন আই এস এর ডিফারেন্স কত সেটা হচ্ছে আপনার এখানে মানে চিন্তার বিষয়। তো সেই জন্য আমরা আপাতত ধরে নিলাম যে এনআইএস আর আইবি এর মাঝখানের কোণের ভ্যালু হচ্ছে থিটা। তো এটাকে আমরা ধরলাম থিটা এবং এই ভ্যালুটা আমরা হচ্ছে বের করব। আর এটা হচ্ছে আলফা আর এটা হচ্ছে আপনার ডেল্টা। তাহলে এবার আসেন, তাহলে এখন দেখেন এইটা যেহেতু একটা সামান্তরিক তাহলে এইটা তো পুরাটা আসলে একটাই রেখা, তাই না। এটা হচ্ছে এই এই রেখাটা আর এই রেখাটা হচ্ছে কি আপনার সমান্তরাল, রাইট। তো এই দুইটা রেখা যদি আপনার সমান্তরাল হয়, হ্যাঁ, তাহলে এই কোণটা আর এই টোটাল কোণটা কি হবে, অনুরূপ কোণ হবে না। আপনারা যদি এভাবে বুঝতে না পারেন আপনারা খাতায় এটাকে একটু সোজা করে রাখতে পারেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা হচ্ছে কি একটা রেখা আর এই দুইটা রেখা হচ্ছে কি সমান্তরাল, তাই না। তাহলে এই দুইটা কোণ হচ্ছে অনুরূপ কোণ। তো অনুরূপ কোণ যদি হয় তাহলে আপনি প্রথমে আসেন এই কোণটার মান কত, এই টোটাল কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। এইটা হচ্ছে আপনার আলফা, এইটা হচ্ছে আপনার আলফা আর এইটা হচ্ছে কি আপনার ডেল্টা। তাহলে মাঝখানেরটা কত হবে, 90 মাইনাস আলফা মাইনাস ডেল্টা। তো এইটা আর এইটা যেহেতু ইকুয়াল তাহলে এই কোণটার মানও কত হবে, 90 মাইনাস আলফা মাইনাস ডেল্টা। বুঝতে পারছেন? তো এই এই পর্যন্ত ছিল আপনার হচ্ছে ফেজর ডায়াগ্রাম। তো এরপরে উম আমরা হচ্ছে আজকে আহ আরো কিছু পড়া আমাদের বাকি আছে, সেটা হচ্ছে ফেজ অ্যাঙ্গেল। এই যে আমরা থিটাটাকে ইন্ট্রোডিউস করছি সেই থিটাটা আমরা আসলে কিভাবে মেজার করব সেটা আমাদের একটা চিন্তার বিষয়। এবং তারপর এই যে কারেন্ট, এই যে আপনার একজন যে প্রশ্ন করলেন যেখানে তো কিছু লস থাকতে পারে, সেই প্রশ্নের উত্তর যে হোয়াই দা সেকেন্ডারি সার্কিট, এর উত্তরটা হচ্ছে একটা এরকম যে সেকেন্ডারি সার্কিটে আপনার দেখবেন যে শর্ট করা থাকে। তো
তো সেকেন্ডারি সার্কিটটা কেন শর্ট করা থাকে এটা যখন আপনি বুঝতে পারবেন তখন আপনি আসলে লোডসের ব্যাপারটাও বুঝতে পারবেন। তো আমরা হচ্ছে এখন